বিশ্ব বাংলা আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, দেশটিতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। যুক্তরাজ্যে নীতি পরিবর্তনের আশঙ্কায় নাগরিকত্বের পথে প্রবাসীরা, রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও এক প্রান্তিকে আবেদন বেড়েছে 44%। এবং যুক্তরাজ্যে মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিলের উদ্যোগে ইফতার মাহফিল, প্রবাসীদের মিলন মেলা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যৌথ হামলায় তিনি নিহত হন। এছাড়াও দেশটির কয়েকজন উচ্চ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। খামেনির মৃত্যুতে দেশটিতে 40 দিন শোক ঘোষণা করা হয়েছে। এদিকে পাল্টা জবাব দিচ্ছে ইরানও। দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। অর্ণব নাসিরের প্রতিবেদন। শনিবার সকালে ইরান জুড়ে তীব্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের দুবাই, কাতার, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান। শনিবার প্রথম প্রহরে নিজ কার্যালয়ে খামেনি নিহত হন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি। খামেনির পাশাপাশি তার মেয়ে, জামাতা এবং নাতিও এই হামলায় প্রাণ হারিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতার শাহাদাতের খবর নিশ্চিত করার পর থেকেই তেহরানের ইনকলাব স্কোয়ারে দেশের সর্বস্তরের শোকার্ত মানুষ সমবেত হন। গোটা জাতি শোকে মুহ্যমান। খামেনির মৃত্যুতে দেশটিতে 40 দিন শোক এবং 7 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে ও সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সহ উচ্চ পর্যায়ের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। ইরানের দক্ষিণের একটি স্কুলে হামলায় কমপক্ষে 108 জন প্রাণ হারিয়েছেন এবং 24 প্রদেশে নিহতের সংখ্যা 200 ছাড়িয়েছে। রোববার সকালেও তেহরানের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে তেহরান। দেশটির রেভলিউশনারি গার্ডের সদস্যরা মধ্যপ্রাচ্যে অবস্থিত 27টি মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়েছে। হামলা চালানো হয়েছে তেল আবিবেও। এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি। ইরানের একটি টেলিভিশনে এক শোকাবহ ও নজিরবিহীন দৃশ্যের অবতারণা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর পাঠ করার সময় আবেগ ধরে রাখতে পারেননি দায়িত্বরত সংবাদ পাঠক। গভীর শোকাতুর পরিবেশে অত্যন্ত ভারী গলায় এবং কান্না জড়িত কণ্ঠে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। জুনায়েদ আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। ইরানের একটি টেলিভিশনে এক শোকাবহ ও নজিরবিহীন দৃশ্যের অবতারণা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর পাঠ করার সময় আবেগ ধরে রাখতে পারেননি দায়িত্বরত সংবাদ পাঠক। গভীর শোকাতুর পরিবেশে অত্যন্ত ভারী গলায় এবং কান্না জড়িত কণ্ঠে তিনি এই ঘোষণাটি বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। সংবাদটি পাঠ করার সময় ওই সাংবাদিকের কণ্ঠ বারবার রুদ্ধ হয়ে আসছিল। দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা খামেনির প্রয়াণে পুরো স্টুডিওতে এক বিষণ্ণ পরিবেশ তৈরি হয়। পর্দায় তার এই আবেগঘন উপস্থাপনা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সাধারণ ইরানিদের মাঝে শোকের ছায়া আরো ঘনীভূত করে তোলে। হযরত আয়াতুল্লাহিল উযমা সাইয়্যিদ আলী হুসাইনি খামেনি। ইরানের ইতিহাসে এই ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। খামেনির মৃত্যু দেশটির রাজনৈতিক ও সামাজিক কাঠামোতে যে শূন্যতা তৈরি করেছে, সংবাদ পাঠকের এই কান্না যেন তারই বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই বিরল মুহূর্তটিকে গুরুত্বের সাথে প্রচার করছে। একজন সংবাদ পাঠক সাধারণত পেশাদারিত্বের খাতিরে আবেগহীন থাকেন, কিন্তু খামেনির প্রতি শ্রদ্ধা ও আবেগের জায়গা থেকে এই সাংবাদিকের অশ্রুসিক্ত ঘোষণাটি ইরানের বর্তমান শোকাতুর পরিস্থিতির দিকটি তুলে ধরেছে।
بلند و ملکوتی জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। ইরান সহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ইস্যুতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান চায় বাংলাদেশ। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, উত্তেজনা প্রশমিত হোক এবং এই সমস্যার সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমে আসুক। বাংলাদেশের অনেক নাগরিক মধ্যপ্রাচ্যে কর্মরত রয়েছেন, তাদের কর্মসংস্থান সেখানে নির্ভরশীল। উপদেষ্টা বলেন, এক্ষেত্রে প্রধান বিষয় হচ্ছে নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয় এবং তাদের সহায়তা করা, যাতে তারা কোনো দুর্ভোগে না পড়েন। যারা যাত্রী হিসেবে ভ্রমণ করছেন তাদেরও সহায়তা দেওয়া হচ্ছে। আমরা চাই এই ডিএসকেলেশন হোক, এই সমস্যা ডিপ্লোমাসির মাধ্যমে। আমরা আহ্বান জানাচ্ছি ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে আমরা একটা অংশীদার হিসাবে। আমাদের অনেক লোকজন মধ্যপ্রাচ্যে কর্মস্থলগুলো, তাদের অনেক কর্মসংস্থান আছে। তো এখানে মেইনলি হচ্ছে আমাদের সিটিজেনদের সিকিউরিটি প্রাধান্য দেওয়া এবং তাদেরকে সহায়তা করা, যাতে তারা কোনো ডিস্ট্রেস ফেস না করে। রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে যুক্তরাজ্যের নাগরিকত্বের জন্য আবেদন রেকর্ডে পৌঁছেছে। দেশটিতে বসবাসরত মার্কিন এবং ইউরোপীয় নাগরিকরা এবং যারা আগে আইএলআর অর্থাৎ স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে বসবাস করতেন, তারাও এবার নাগরিকত্বের পথে এগুচ্ছেন। রাজনৈতিক ও নীতি পরিবর্তনের কারণে অনেকেই এই সিদ্ধান্ত নিচ্ছেন। রিফর্ম ইউকে বিদেশি নাগরিকদের স্থায়ী অধিকার সীমিত করার পরিকল্পনা নিয়েছে এবং লেবার পার্টি স্থায়ী বসবাসের যোগ্যতা অর্জনের সময় ও নতুন শর্ত কঠোর করার প্রস্তাব করেছে। এতে করে যুক্তরাজ্যে বসবাসরত আইএলআরধারীরা মনে করছেন ভবিষ্যতে নাগরিকত্ব পাওয়া কঠিন হতে পারে। 2025 সালের শেষ দিকে নাগরিকত্বের জন্য মোট 90,555টি আবেদন জমা পড়েছে, যা আগের প্রান্তিকের তুলনায় 44% বেশি। যুক্তরাজ্যের প্রাচীনতম সামাজিক সংগঠন মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস ইউকের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানিয়েছেন, দেশটির স্মল হিথের একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিলের সভাপতি হাবিবুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু। সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ জমশেদ আলী, সহসভাপতি মুস্তাকিম চৌধুরী, আব্দুল কাদের আবুল, আব্দুল মুহিত, জামাল আহমদ, কামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বেলাল, জয়নাল ইসলাম ও কোষাধ্যক্ষ তাজউদ্দিন সহ আরও অনেকে। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন ফরিদ আহমদ। এবারে বাংলাদেশের খবর। বাংলাদেশে যত সন্ত্রাসী চাঁদাবাজ আছে তাদেরকে শিগগিরই আইনের আওতায় আনা হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করছি। রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে স্থিতিশীলতা আসে, সেজন্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। এছাড়া চট্টগ্রামের গোলাগুলির ঘটনায় সন্ত্রাসীদের চিহ্নিত করা গেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমি আমাদের পরিকল্পনাটা এখানে এখনই ফাঁস করতে চাই না, এ বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সকল প্রস্তুতি নেওয়া হবে, জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর বার্ষিক সাধারণ সম্মেলনে তিনি কথা বলেন। ভারপ্রাপ্ত সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক নাকি নির্দলীয় হবে তা সংসদের প্রথম অধিবেশনে জানা যাবে। আইন অনুযায়ী একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন সবসময় প্রস্তুত থাকবে বলে জানান ভারপ্রাপ্ত সিইসি। পার্লামেন্ট যে আইন করবে সেই আইন অনুযায়ী যে কোনো নির্বাচন সংক্রান্ত যে আইন করবেন সেই অনুযায়ী সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ভালো নির্বাচন করার জন্য নির্বাচনের দায়বদ্ধ। সমাজে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়ছে প্রবীণদের প্রতি অবহেলা। তবে এই অন্ধকার বাস্তবতার মাঝেও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে তুলেছেন এক পল্লী চিকিৎসক। বগুড়ার প্রত্যন্ত এক গ্রামে নিজ উদ্যোগে গড়ে তুলেছেন বৃদ্ধাশ্রম, যেখানে অবহেলিত মানুষ খুঁজে পাচ্ছেন নতুন জীবনের স্বাদ।
আমাদের বগুড়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরও বিস্তারিত জানাবেন নূর রাজু। যে বাবা মা একসময় ছিলেন পরিবারের ভরসা, শেষ বয়সে তারাই অনেক সময় হয়ে ওঠেন অবহেলার শিকার। বৃদ্ধাশ্রমের দেয়ালে জমে থাকে নিঃশব্দ কান্না, তবে এই অন্ধকারের মাঝেই জ্বলছে এক টুকরো আলো। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রামচন্দ্রপুর গ্রামে গড়ে উঠেছে ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার হোম নামের একটি আশ্রম, যেখানে আশ্রয় পেয়েছেন অবহেলিত ও অসহায় প্রবীণরা। এই আশ্রমের প্রতিষ্ঠাতা পল্লী চিকিৎসক সেবিন মিয়া নিজের সঞ্চয় আর জমির উপর দাঁড় করিয়েছেন এই মানবিক উদ্যোগ। রমজান এলেই আশ্রমে তৈরি হয় আবেগঘন এক পরিবেশ। আজানের সঙ্গে সঙ্গে সাজানো হয় ইফতারের প্লেট, খেজুর, মুড়ি ভাজা আর ভালোবাসা। ইফতারের সময় কেউ আর একা থাকেন না, একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে হয়ে ওঠেন একটি পরিবারের সদস্য। আমার স্বামী মারা যাওয়ার পরে আমি কষ্ট ছিলাম, স্বামী আমাকে এখানে নিয়ে এসেছে। নামাজ কালাম পরে তফসি গুনে আরবি পড়ি এখানে যখন মৃত্যু হয়। জমা জমিনে নদী ভাঙ্গা লোক, আমি অসহায় লোক, আমার স্বামী নাই, কিচ্ছু নেই, আমি নির্ভর মানুষ। 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, খুব ভালো লাগে, আনন্দ আছে আসে এখানে। স্টেশনে না খেয়ে পড়েছিলাম, তাই তুলে আনিছে ছেলে। আনার পরে খান আমাদের ভরণ পোষণ এমন খানের ছেলে দেয়। আমরা এখানে 1 বছর ধরে আছি। আমাদের ছেলে নিখোঁজ, আবার কোনো রকম বেঁচে আছে। বর্তমানে এখানে বসবাস করছেন 16 জন প্রবীণ। তাদের খাবার, চিকিৎসা, ওষুধ সব দায়িত্ব নিচ্ছেন সেবিন মিয়া। পাশাপাশি রয়েছে বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম। শুধু জীবিতদের আশ্রয় নয়, মৃত্যুর পরও সম্মানের সঙ্গে বিদায়ের ব্যবস্থা করছেন সেবিন মিয়া। বৃদ্ধাশ্রমের পাশেই রয়েছে একটি গণকবরস্থান। কোনো জায়গা যদি আর পাগলা থাকলা যদি রাস্তাঘাটে মরে যায় কিন্তু থাকে, তাই সেখানে ক্ষমতা দেয়, সেখানে তো নিয়ে আসে আইনে, তাই এখানে পালার পরে যদি তার মৃত্যু হয় তাই নিজে তাটা খরচ করে তার মাটি তার ব্যবস্থা করে। রাস্তাঘাটে পড়েছিল, তো তারা নিজেও জানে না তাদের পরিবার কোথায়, তারা কি খায় না খায় রাস্তাঘাটে। এই জন্য ভাই আর কি তাদেরকে নিয়ে আসছে, অনেক বুঝে, তাও আসতে চায় না, অনেক চেষ্টা করে নিয়ে আসছে, কিন্তু নিয়ে আসার পরে তারা এখান থেকে আর যেতে চায় না। এখানে অসহায়দের জন্য আর কি, যারা রাস্তাঘাটে পড়ে থাকে, চলতে পারে না, ঘোরাফেরা করতে পারে না, তাদের জন্য মূলত এই আশ্রম কেন্দ্র। সুন্দর একটা প্রতিষ্ঠান করাচ্ছে, যেখানে আমরা গত কয়েকদিন আগে দেখলাম যে উনি একটা কবরস্থান, বড় কবরস্থানের একটা পরিবেশ তৈরি করছে, ওখানে একটা মাদ্রাসারও পরিবেশ তৈরি করছে, ওখানে একটা মসজিদেরও ব্যবস্থা তৈরি করছে। তো আলহামদুলিল্লাহ, এরকম কয়জন পারে, সবার প্রতি টাকা আছে, কিন্তু আসলে এরকম মানুষ থাকে না। সমাজ যখন ধীরে ধীরে আবেগহীনতার দিকে এগুচ্ছে, তখন এই ছোট্ট আশ্রমটি হয়ে উঠেছে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে প্রবীণদের শুধু আশ্রয় নয়, দেওয়া হচ্ছে সম্মান, ভালোবাসা আর মর্যাদা। পল্লী চিকিৎসক ডাক্তারি করে জমানো প্রায় 6 লক্ষ টাকা দিয়ে আমি এই আশ্রম কেন্দ্র গড়ে তুলেছি, একদম নিজের উদ্যোগে, নিজের চেষ্টায়। এখানে এখন পর্যন্ত কোনো বিত্তশালী এবং কোনো সরকারিভাবে এবং সমাজসেবা অফিস থেকে কোনো সহযোগিতা আমি পাইনি। এই প্রতিষ্ঠানটি আরও অনেক বৃহত্তর করার উদ্দেশ্যে প্রায় 250 সহ্য ব্যবহারিক একটা এই আশ্রম কেন্দ্র আমি করব ইনশাল্লাহ। সময়ের সঙ্গে বদলে যাচ্ছে পরিবার আর সম্পর্কের সংজ্ঞা। যে বাবা মা সন্তানের ভবিষ্যৎ গড়তে সারা জীবন ত্যাগ স্বীকার করেন, বার্ধক্যে এসে অনেকেই হয়ে পড়েছেন একাকী। এই আশ্রম যেন মনে করিয়ে দেয়, বাবা মা কখনো বোঝা নন, তারা আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ। আজ যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখছেন, আগামী দিনে তাদের সন্তানরা কেন ভিন্ন কিছু করবে? এই প্রশ্নের কোনো উত্তর কি রয়েছে তাদের ঝোলায়? বাংলা টিভি নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছে, এরপর আরও যা থাকবে। কুয়েতে আমিরি ক্ষমায় কারাগার থেকে মুক্তি পাচ্ছেন 539 বন্দী, বাংলাদেশিদের সংখ্যা এখনো অনিশ্চিত। বিরতির পর বিশ্ব বাংলায় আরেকবার স্বাগত।
কুয়েতে 539 বন্দীকে মুক্তি ও দণ্ড মওকুফের ঘোষণা দিয়েছে দেশটির আমির। কুয়েত প্রতিনিধি আহু জুবেদ জানিয়েছেন, দেশটির আমির শেখ মিশাল আল আহমদ আল জাবের আল সাবার নির্দেশে দেশটির বিভিন্ন কারাগারে সাজা ভোগরত 539 জন বন্দীর সাজা মওকুফও হ্রাস করা হয়েছে। 2026 সালের 21 নম্বর আমিরি ডিগ্রি অনুযায়ী এই পদক্ষেপ গ্রহণ করা হয়। আমিরি ক্ষমার মানদণ্ড পূরণকারী মোট 539 জন বন্দীর জন্য কয়েকজনকে অবিলম্বে মুক্তি দেওয়া হচ্ছে এবং বাকিদের কারাদণ্ডের মেয়াদ হ্রাস করা হয়েছে। তবে আমিরি ক্ষমার আওতায় কতজন বাংলাদেশি মুক্তি বা দণ্ড মওকুফ পেয়েছেন তা সরকারি ছুটির কারণে এখনও নিশ্চিত হওয়া যায়নি। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর SM সৈফুর রহমান জানিয়েছেন, অতি শীঘ্রই সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে টার্মিনাল 1-এ সামান্য ক্ষতি হয়েছে এবং কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে। এই হামলায় কুয়েতের এক বাংলাদেশি নাগরিকও আহত হয়েছেন বলে জানা গেছে। তিনি স্থানীয় ওয়াইএল আল নসিব কোম্পানিতে এয়ারপোর্ট ক্লিনার হিসেবে কাজ করেন। সর্বশেষ খবর অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যাত্রী ও কর্মচারীদের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকারে রাখা হয়েছে। হামলা সংক্রান্ত যে কোনো তথ্য বা নতুন তথ্য সরকারি চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হবে। বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী একজন বাংলাদেশি কর্মী আহত হয়েছেন এবং তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে। সৌদি আরবের রিয়াদে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ প্রতিনিধি কে আজাদ লিটন জানিয়েছেন, দেশটির শেখ ফায়েজ নেকসুজ এরাবিয়ান রেস্টুরেন্টের হল রুমে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দলা মিয়া, সঞ্চালনা করেন রেস্তোরাঁর ম্যানেজার মোহাম্মদ সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী কারি আব্দুল হাকিম, সাবেক সভাপতি খালেদ শাহাবুদ্দিন, ব্যবসায়ী হেলাল আহমেদ, ব্যবসায়ী কাউসার খান, আবু সুফিয়ান, আবুল কালাম, আব্দুল মালিক সহ অনেকে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের করাচিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত 9 জন নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল সূত্রের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। রোববার করাচির মাই কলাচি রোডে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে এই বিক্ষোভ শুরু হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি হত্যাকাণ্ডের প্রতিবাদে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নিহতের পর প্রতিবেশী দেশ ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাস ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নিহত, দেশটিতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। যুক্তরাজ্যে নীতি পরিবর্তনের আশঙ্কায় নাগরিকত্বের পথে প্রবাসীরা, রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও এক প্রান্তিকে আবেদন বেড়েছে 44%। যুক্তরাজ্যে মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিলের উদ্যোগে ইফতার মাহফিল, প্রবাসীদের মিলন মেলা। এবং কুয়েতে আমিরি ক্ষমায় কারাগার থেকে মুক্তি পাচ্ছেন 539 বন্দী, বাংলাদেশিদের সংখ্যা এখনো অনিশ্চিত। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।